আমি শুধু তোমার মুখ থেকে একটি মাত্র উত্তর চাই, হ্যাঁ কিংবা না। বলো রাজি? যদি বলো না, তাহলে তোমার ভাইকে এনে তোমার চোখের সামনে বলো রাজি কিনা, বলো রাজি কিনা। সেই হারামির বাচ্চা আবার আমাদের মহলে ঢুকে আমাদের মারতে এসেছে। ইন্সপেক্টর নিরঞ্জন রায় এখানে কেউ তো সাহেব, তাহলে কি চম্পার কথা কিছু জানতে পেরেছে? আমার তো তাই মনে হচ্ছে ওস্তাদ, বেটা বড্ড চালাচ্ছে ওস্তাদ। আমার সামনে না ও বড্ড তিরিং তিরিং করছে ওস্তাদ। আপনি আমায় একটা অর্ডার দিন তো ওস্তাদ, শালাকে এইখানে কেন দিন। বাঘের সঙ্গে বাঘের লড়াই যাবে ভালো। ওস্তাদ কুত্তাটা এখনই এসে যাবে। সাহেব, পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো এখানে আসবে, তোমাকে নানা রকম প্রশ্ন করবে। কে তুমি, কোথায় বাড়ি, কোথা থেকে এলে, কারা তোমাকে ধরে এনেছে। যদি একটা কথা ফাঁস করো, তাহলে তোমার ভাইকে ধরে এনে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে তোমার মাও প্রস্তুতাবৃত্তি করত, কিছুদিন পূর্বে সে মারা গেছে, তোমার মায়ের নাম অপর্ণা বাই, আর আজ থেকে তুমি চম্পা বাই। মনে থাকবে ওস্তাদ, ওর মনের বাবার মনে থাকবে। রঘুনাথ, বেকার থাকো। ওস্তাদ, আমার যদি চিনে ফেলে চিনতে পারবে না। মুসলমান আজকে রানীর সঙ্গে রঘুনাথের কোনো মিল নেই। আমি পাশের ঘরেই রইলাম, জানালা দিয়ে কিন্তু সব দেখবো। যা বললাম তার ব্যতিক্রম কিছু হলে সব আগে লোহা পড়া ছেঁকা দিয়ে দেব, বুঝেছ? বাবু, এই পাড়া সেরা বাইজি, একখানা গান শুনলে আপনার তাড়বাড় হয়ে যাবে। বলা তো নয়, যেন মিশরি সুরি, একটা দিলেই দিল কেটে ঢুকবো। তুমি কে? আগে ভাই সাহেবের নকর। অবশ্য ভাই সাহেব আমাকে নকরের চোখে দেখে না, আমাকে ভাইয়ের মতো কেয়ার করে। কি নাম তোমার? ওই রঘুনন্দন পাড়ে। এমন বিশুদ্ধ বাংলা শিখলে পাবে। এই বাংলার লোক মে বহুদিন আছে, শুনে শুনে তোরা তোরা শিখেছি। কে ঘরে এনেছে তোমাকে? কি বলে তুমি গেলে কেন? বলো কে ঘরে এনেছে তোমায়? বিস্মিত হচ্ছে আপনার প্রশ্ন শুনে। আমাকে ধরে এনেছে এ কথা আপনি কার কাছে শুনলেন? একদিনের এই নোংরা পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছো তো। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমরা পুলিশের লোক, মানুষের চোখ মুখ দেখলেই তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করতে পারি। তোমার চোখে মুখে একটা ভয় আপনার ছায়া ফুটে উঠেছে। আমার মনে হয় কারো ভয় তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। বলো ঠিক নয়? হ্যাঁ, কে সে? কার ভয়? কি নাম তার? মানে আমি কোনোদিন পুলিশের লোকের সঙ্গে কথা বলিনি কিনা, তাই আপনার সঙ্গে কথা বলতে আমার কেমন ভয় ভয় করছে। মিথ্যে কথা। তুমি ভয় পাচ্ছ অন্য কারণে। আমার কাছে সব কথা খুলে বলো, কোনো ভয় নেই তোমার। পুলিশ তোমার পক্ষে, সরকার তোমার পক্ষে। অপরাধীদের জীবন রাখলে এদেশে অপরাধের সংখ্যা বেড়ে যাবে। ঠিক অফিসার, অনেকক্ষণ পরে আপনি একটা খাঁটি কথাই বলেছেন অফিসার। কিন্তু ভাই সাহেব, তুমি ক্ষমা! ঠিক আছে, ঠিক আছে। কেন ভয় পাচ্ছ আমি জানি। কেউ তোমাকে ভয় দেখিয়েছে, যার ফলে তার শিকানো গুলিগুলো মার কাছে বলছো। ভয়ের কিছু নেই, কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। তাই তোমার বাড়ি। আমি জন্ম থেকে এখানে আছি। আপনি আমার সমাজে যদি কিছু জেনে থাকেন তাহলে ভুল জেনেছেন। ভুল আমি শুনিনি, ভুল করছো তুমি। কতদিন ধরে এনেছি এখানে তোমায়? আমাকে কেউ ধরে আনেনি। তোমার মা কোথায়? অফিসার, ওর মা গত মাসে মারা গেছে। সাহেব, এ জিজ্ঞাসা করছে তোমায়। এর বেয়াদবি করলে এই রুলের বাড়িতে অনেক চূড়া খুলে দেবো। তোমার মায়ের নাম কি ছিল? বন্যা ভাই, আমার সঙ্গে মিথ্যা বলে
বুঝি করে গুন্ডা দল তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। ও তোমাকে খুঁজতে সারা কলকাতা শহর আমি তোল পাহাড় করে ফেলেছি। এবার নিরাশ হয়ে পুলিশে খবর দিয়েছি। কিন্তু কে তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে? বিশাল সান্যাল। বিশাল সান্যাল? তুমি জানো না চম্পা, ওই বিশাল সান্যাল কি সাংঘাতিক লোক, সে না পারে এমন কোনো কাজ নেই। এখন উপায় কেমন করে ওই শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করবো। ও ভগবান, এ তুমি কি করলে? একটু আগে পুলিশের লোক এসেছিল। কে, নিরঞ্জন রায়? হ্যাঁ, তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি তো তারই কাছে গিয়েছিলাম। কতক্ষণ হলো গেলেন তিনি? এই তো একটু আগে তিনি চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে একটু কথা বলে আসি। শোনো, বিশাল সান্যালের ভয়ে আমি কিন্তু তার কাছে সবকিছু মিথ্যা বলেছি। পুলিশের কাছে তুমি মিথ্যা বলতে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন কি করব? চুপচাপ এদের কথা বলতো, তুমি কাজ করে যাও। এরা যে আমাকে খুব পথে নামাতে চাইছে। কি করবে? উপায় যে নেই চম্পা। তুমি কি করে কথা বলতে পারলে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি তোমার কাছে ধর্ম হারিয়েছি। তুমি আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই তুমি। আমি তোমাকে ভুল বুঝবো না চম্পা, আর স্বেচ্ছায় তো তুমি এর মধ্যে নামছো না। যে যাই ভাবুক, আমি জানবো আমার চম্পা ফুলের মতো পবিত্র। তুমি এখন যাও চম্পা, আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে এখান থেকে উদ্ধার করবো, তারপর তোমাকে বিয়ে করবো। সেই করো না, তুমি যাও যাও চম্পা, দেরি করো না। আমার কথা শুনে তুমি যাবে না। জানি না কি আছে আমার অদৃষ্টে, কি আমার পরিণাম। আসো। আগে বাবু, সেদিন তো মায়ের সঙ্গে প্রদেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলি। আগে। বাড়িটা কেমন দেখলে বলতো? বাইরের চাকচিক্য তো খুব, ভেতরে কি আছে কে জানে? আছে আছে, ভেতরেও আছে। ওর বাবার আজ একটু নাম কার্ড ভোগের ছিল, দোয়াতে রোজগারও করেছে। সে কিন্তু একমাত্র ছেলের জন্য ব্যাংকে 10-20 হাজার না রেখে গেছে। কি জানি বাবু, কিন্তু বাবু যা করবেন একটু দেখে শুনে করবেন। ঠিক করতে যেন আদর না করে। কি জানি বাবু, ওই মেয়েটাকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো। ওর মুখটা শুক্র দেখলে আমার মুখ থেকে কেমন করে হবে বাবু? আমি জানি নিঝরাম, ওকে 2 মাসের রেখে ওর মা মারা যায়। তখন যদি তুই না থাকতিস, সুতরাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হতো। এই যে বলো বাবু, আজ আমার মালিক বাঁচিয়েছে। তুই তো আমার মা, আমার একমাত্র মেয়ে। আমি কি চাই মা আমার অবাক্যে পড়ুক কিংবা অসুখী হোক? তাই যদি না চান তাহলে একটু ভালো করে তো নিয়ে দেখুন তো বাবু, দিদিমণি কিসে সুখী হবে? তুই কি বলতে চাস? তোর দিদিমণির মুখে হাসি ফোটাতে ওই কৌশলীর সঙ্গে মানে একটা ভিখারির সঙ্গে তোর দিদিমণির বিয়ে দিই? তাতে যদি দিদিমণি সুখী হয় তাই দিয়ে দাও না। তাছাড়া মাস্টারমশাই বিদ্যান বুদ্ধিমান, দেখতে শুনতেও ভালো। তাছাড়া কেউ মাস্টারমশাইয়ের এই অবস্থা চিরদিন থাকবে? এরকম ভালোবাসা নয়, মোহ। প্রথম যৌবনে মানুষ মোহের বসে অনেক অন্যায় করে লাগে, সেই অন্যায়ের সংশোধন সারা জীবনেও হয় না। হাহাকারের সংসারে চিরস্থায়ী হয় না। ওই বাজির মতো দুদিনই মিলে যায়, বুঝলে? আমার দিদিমণির মতামতটা একবার মতামত? সে যদি ভুল করে বিষকে অমৃত বলে ফেলে যায়, আমাকে তাই মেনে নিতে হবে। কৌশিকের সঙ্গে সুচিতার বিয়ে দাও আর হাত পা বেঁধে জলে ফেলে দাও, একই কথা। আপনার মেয়ে আপনি হাত পা বেঁধে জলে ফেলে দাও আর ডাঙায় তুলে রাখো, তাতে আমার কি? আমি চাকর, চাকরের আবার মতামতের মূল্য কি? কিন্তু দিদিমণির অমঙ্গল আমি চাই না। তবে এই গরিবের কথা হয়তো একদিন মিষ্টি লাগবে। সোমনাথ তোর জীবনে ভুল খুব কমই করেছে, আর এক্ষেত্রে করছে না। প্রদোষের বাবাকে কথা দিয়েছিলাম আর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। তাহলে কি ওই প্রদোষ বাবুর সঙ্গে দিদিমণির বিয়ে ঠিক করেছেন? করেছি। আমি যা করছি সুচিতার খাওয়ার জন্যই করছি। দয়া করে তুমি আর সাবধানি করতে এসো না। বুঝলে?
এই তো ঢাল নেই, তলোয়ার নেই, আমার সত্তারি করতে যাই ব্যথা। মাইনে করা চাকরের মায়া মমতা কি? নিধিরামদা, কাঁদো, কাঁদো। এখন তুমি গাছ ছড়িয়ে কাঁদো। কেন কাঁদবো কেন? কাঁদবার কি হয়েছে? হয়েছে আমার মাথা আনন্দ। দিদিমণি, আমার কি তোমার বাবার মতো কানা ঠাউরে পেয়েছ? আগের মতো তুমি আর হাসো না কেন দিদিমণি? তোমার ওই বেতনটা পড়ে যে খাক হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারিনি মনে করে তো। বুঝতে পেরেও তো কোনো উপায় করতে পারবে না দিদিদা। কেন পারবো না? ও দিদিমণি, একটু শক্ত হয়ে বাবুকে বুঝিয়ে বলো, সারা জীবন না কেঁদে একদিন বাবের অবাধ্য হয়ে হাসির পথটা বেছে চাও না গো দিদিমণি। কিন্তু নিধিদা, মাস্টার মশার কথাটা তুমি একবার ভাবো তো দিদিমণি, সে তো তোমার কোনো ক্ষতি করেনি। এত বড় দুঃখটা তুমি তাকে দিওনি দিদিমণি, তুমি তাকে দিওনি। তাকে আমি কোনোদিন দুঃখ দেব? এই কথা যে আমি ভাবতেও পারি না দিদিদা। মায়ের সামনে দাঁড়িয়ে সংকল্প নিয়েছিলাম কৌশিকের জীবনটা আমি হাসি আনন্দে ভরিয়ে তুলবো, কিন্তু তখন তো আমি বুঝতে পারিনি দিদিদা, মেয়েরা খাঁচায় বন্দি পাখির মতো নিতান্ত অসহায়। দিদিমণি, হ্যাঁ দিদিদা, তাই সুনীল আকাশ দেখে তারা শুধু ছটফট করেই মরবে, ওই খুশির হাওয়ায় উঠতে পারবে না দিদিদা। এখনো সময় আছে দিদিমণি। বাবাকে তো তুমি জানো দিদিদা, আর তাছাড়া আমি মেয়ে হয়ে বাবাকে কেমন করে বলবো? বলতে না বলো কাঁদো, তুমি কাঁদো, মাস্টার মশাই কাঁদো, আর আমি পছন্দ তাই দেখে হাতে আছি। দিদিদা, কি জানো দিদিমণি, গোবিন্দ গোবিন্দ আমার একমাত্র ছেলে, ওই মধুসূদন মাস্টারের স্কুলে পড়তো। মধু মাস্টার না ওকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন এই জম্বেটা এসে আমার মুখে হাত তুলে গেল, আমার গোবিন্দকে কেড়ে নিয়ে চলে গেল। দিদিদা, কিছুদিন পর গোবিন্দর সাথে ওর মাও মারা গেল। দিদিদা, তোমাকে পেয়ে আমি আমার গোবিন্দের কথা ভুলে গিয়েছিলাম দিদিমণি। তোমার ওই কান্না আর সহ্য করতে পারতে না দিদিমণি, আর সহ্য করতে পারতে না। তা আমি জানি, কিন্তু আমি কি করবো বলো? এদিকে চলে যাও। সোনার চাঁদ ছেলে তোমাকে না পেলে সে যে পথে পথে কেটে বেড়াবে। দিদিদা, আগে আমার একটা উপকার করবে? কি উপকার বলো, কি উপকার করতে হবে? এটা তোমার মাস্টার মশাইকে পৌঁছে দিতে হবে। আমি কিচ্ছু ভাবতে নিতে পারি, আমি এক্ষুনি দিকে যাবো। বাবা, বাবা তার একমাত্র মেয়ের সুখ চাইছে, মেয়েকে ব্যর্থতার মাঝে ঠেলে দিয়ে। আর কৌশিক তার প্রিয়ার সুখ চাইছে। বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত করে রুক্ষ কঠিন অর্থ সম্পদের মাঝে জীবন্ত সমাধি দিয়ে। কিন্তু এই কি সুখ? কেউ তো আমার সত্যিকার জীবন চাইল না। না না না, এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। হবে বাবা, যার সঙ্গে তোমার ভবিষ্যৎ জড়িত, তার সঙ্গে কেমন ব্যবহার করতে চাও সেই শিক্ষাও তুমি পাওনি। তুমি ছেলে মানুষ নও, লেখাপড়া শিখেছ, ভালো মন্দ বুঝবার বয়স হয়েছে। তাই হয়েছে বলেই তো একটা ধূসর ভবিষ্যৎকে নিজের জীবনের শ্রেষ্ঠ আশ্রয় বলে মেনে নিতে পারছি না বাবা। করতে চাও বাবা, আমি তা মেনে নিতে পারি না, যেহেতু তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার সব দায়িত্ব আমার। কিন্তু সেই ভবিষ্যৎ আমার কাছে সুখকর না দুঃখদায়ক, তুমি তাই একবারও ভেবে দেখেছো কি? মায়ের গর্ভচ্ছন্ন দিনের আলোককে তুই অন্ধকার দেখছ। কন্যা স্নেহে যতই আদর হই না কেন, তোর অন্যায় জিদের কাছে কোনোদিন মাথা নত করবো না। আমি
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার এই 2 দিনের মৌখিক ভালোবাসার খেসারত দিতে হবে তোমাকে জীবন বল চোখের জলে। তো হতে পারে, আর তাছাড়া আমার মোহ, এটাও বা তুমি ভাবছো কেন? আর মোহ না, মোহ নয় বাবা, কৌশিককে যে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি যে আমি কথা দিয়েছি, দুজনে কালীঘাটে মায়ের সামনে নিজেদের ভবিষ্যৎ মিলনের প্রতিশ্রুতি দিয়েছি। তোমার শাসনের ভয়ে পারবো না সে প্রতিশ্রুতি আমি ভঙ্গ করতে, পারবো না নিজেদের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা অভিভাবকদের কঠোর শাসনের পায়ে জলাঞ্জলি দিতে। সত্যকে বুক ফুলিয়ে স্বীকার করবার শিক্ষা তুমি তো আমায় দিয়েছো বাবা। তাই বলে তোমাকে আমি এমন শিক্ষা দিনি যাতে তুমি সমাজ সংস্কার পর্যন্ত ভুলে যাবে। কৌশিকের সমাজের সঙ্গে তোমার সমাজে দূরত্ব মানে কি সে দূরত্ব? দূরত্ব আচার ব্যবহার চাল চলন রীতি নীতি অর্থ প্রতিষ্ঠা প্রতিপত্তি দেয়। কৌশিক গরিব আর তুমি অভিজাত ঘরের ধনীর দুলালি। কিন্তু বাবা, রূপে গুণে বিচার বুদ্ধিতে কৌশিক কি কোনো ধনীর দুলালের চেয়ে কোনো অংশে কম? এই নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমার শেষ কথা, এই প্রদোষের সঙ্গে তোমার বিয়ে হবে। বাবা, ব্যতিক্রম যদি ঘটাতে চাও তাহলে তোমার বাবার মৃত্যুকেই ডেকে আনো। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। একটা মোটা দাওয়ার সন্ধান আছে, উস্তাদ, এইবার বলুন উস্তাদ। একটা মোটা দাওয়ার সন্ধান আছে। বহুত জোর কমান, কোথায় উস্তাদ? সদানন্দ আশ্রমে তারা এখন বিশ্রাম করছে। রাতে রাঁচি এক্সপ্রেসে রাঁচি যাবে। রাশি রাশি যাওয়ার আগে কাশি ভরে দেবো না। লোক দুটির মাঝারি বয়স, রং ফর্সা, ডোহারা চেহারা, পরনে ধুতি আর পাঞ্জাবি। দুজনের কাছে চামড়ার সুটকেস আছে। তবে মাল কোনটায় আছে এটা ঠিক আমি বলতে পারবো না। না না উস্তাদ, বলবার দরকার নেই, ওই দুটোকে একসঙ্গে সব তুলতে পারো। একজনের নাম বীরেন সরকার আর একজনের নাম প্রফুল্ল সরকার। অতগুলো টাকা নিয়ে কলকাতায় কোনো হোটেলে থাকা ঠিক নিরাপদ নয় ভেবেই তারা আমার সদানন্দ আশ্রম বেছে দিয়েছে। একেই বলে যেখানে সিমি তাকেই জোগায় চিন্তামণি। শুনকে বলবে মোকাবেলার সব হাতিয়ার সঙ্গে নিয়ে যেতে। প্রদোষ তার বউকে নিয়ে